আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম অস্তরাগ। গল্প শুরুর আগে আমার দু একটি কথা। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল অবশ্যই একটি লাইক করবার, এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর সময় নষ্ট করব না বেশি কথা বলে, শুনতে থাকুন আজকের গল্প অস্তরাগ। অটো থেকে নেমে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সুজাতা। মনে মনে জ্বালিয়ে নিল ঠিকানাটা। বিথি কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূর হওয়ার কথা নয়। হাঁটা পথে বড়জোর মিনিট 5 একটা রিক্সা নিয়ে নেবে। যাকে বয়স যাই হোক, এখনো তো পা দুটো অচল হয়নি। অঘ্রাণের দুপুর, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের গায়ে। বাতাসে সামান্য শিরশিরে ভাব। তাতে শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করলো। কপা গিয়ে ঘড়ি দেখলো কবজি উল্টে। অমনি মন খচখচ। 2:30 বাজে। আর ঘন্টা 3 মধ্যেই নাতি নাতনি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে। ওই সময়টায় সুজাতার বাড়িতে না থাকাটা কি ঠিক হলো? মাম্পি ভুতুমের অবশ্য ঠাম্মাকে তেমন প্রয়োজন হয় না, তাকে আর সেভাবে ওরা আমলও দেয় না। ঠাম্মা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কি নেই সেটুকু খেয়াল করবে কিনা সন্দেহ। বৈকালিক জলখাবার মানিয়ে দেবার জন্যে বাড়িতে মালতী মজুদ। তাড়াতাড়ি ইউনিফর্ম ছেড়ে নাকে মুখে যা হোক গুঁজে ভাই বোন তো ধা মারবে যে যার মতো। মাম্পি যাবে টিউশন পড়তে, ভুতুম সামনের পার্কে। অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করাটা তো নিহাতি মূল্যহীন নয় কি? কিন্তু চিন্তা তবু পিছু ছাড়ে কই। যদি কোনো কারণে সময় মতো না ফেরে ছেলে মেয়ে দুটো, যদি পথে স্কুল বাস খারাপ হয়, যদি অন্য কোনো সমস্যায় আটকে পড়ে স্কুলে। রুমা তো মাঝে মাঝে 4টে নাগাদ ফোন করে অফিস থেকে, খোঁজ খবর নেয় ছেলে মেয়েদের। তখন যদি শোনে ওরা এখনো আসেনি, ওদিকে শাশুড়ি ঠাকুরন কোথাও একটা চড়তে বেরিয়ে গেছে, রুমা কি খুব প্রীত হবে? মুখে হয়তো কিছু বলবে না, তাও। আর না, রুমাকে বোধহয় সকালে জানিয়ে দেওয়া উচিত ছিল। কি করবে? আজই যে পিথির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনা ছিল না। বহুদিন পর কাল বিথির ফোনটা পেয়ে ঝোর চমকেছিল বটে। অবিলম্বে দেখা করবার বাসনাও জেগেছিল। তারপর সন্ধেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যেন চাপাও পড়ে গিয়েছিল ইচ্ছেটা। সকালে বাড়ি ফাঁকা হতেই ফের কৌতূহলটা এমন চাগার দিয়ে উঠল। আর যাকগে মরুকে, অত টেনশন করবার কোনো মানেই হয় না। সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে তার কি ইচ্ছে মতো বেরোনোর স্বাধীনতাও নেই? রুমা কবে দেরিতে ফিরবে, বাবুন কবে অফিস ট্যুরে বাইরে যাবে, কিছু কি আগে থেকে জানতে পারে সুজাতা? বলবার প্রয়োজন বোধ করে কেউ? পরশুই তো দুজনে কোন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল। রাত্রিরে তারা যে খাবে না শুনতে হলো কিনা মালতীর মুখ থেকে। তাহলে চিন্তা ছিঁড়ে গেল সহসা। শান্তিনীর এসে গিয়েছে। কালো গেটের গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা চোখ কুঁচকে দুবার পড়ল সুজাতা। তারপর চশমা ঠিক করে ভেজানো গেট ঠেলে ঢুকেছে অন্দরে। সামনেই এক ফালি সবুজ, 3 ধারে তার মরশুমি ফুলের সমারোহ। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পম্পম,
কুঁড়ি এসেছে ডালিয়ায়, ছোট ছোট গাঁদা ঝিকঝিক করে হাসছে। মাঝখানে একটা তুলসী মঞ্চ বাঁধানো, বাগান ঘিরে ইউ শেপের দোতলা বাড়ি, টানা বারান্দাওয়ালা। সুজাতা যেখানে দাঁড়িয়ে তার ওপারেই বুঝি অফিস ঘর। কারা যেন কাজ করছে সেখানে। অদ্দূর অবধি অবশ্য যেতে হলো না। তার আগেই এক বয়স্কা মহিলা একতলা সরু বারান্দায় কাকে খুঁজছে। সুজাতা এক পা এগোলো। বিথি, মানে বিথিকা ঘোষাল। বিথি, একটু দাঁড়ান, নেগে দিচ্ছি। মিনিট কয়েকের মধ্যেই ছুটি মচমচিয়ে মিথির আবির্ভাব। সুজাতার মতো ভারী কি হয়নি শরীর, একই রকম রোগা আছে এখনো, একই রকম রিজু। মিথির লম্বাটে মুখে এক গাল হাসি। ও মা, তুই আজই আসবি, কাল তো বললি না। সুজাতা মিটিমিটি হাসছে। তুই একাই সারপ্রাইজ দিবি নাকি? আমিও ভাবলাম তোকে। বেশ করেছিস, আয়। হাত ধরে প্রায় কিশোরীর উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিথি। যেতে যেতে বুকে যাচ্ছে অবিরাম। এখন নাকি একতলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে। দুপুরের দিকে এই সময়টায় সিরিয়াল দেখা নাকি একটা চল। দিবানিটা এড়ানোর জন্য নাকি জড়ো হয় ওরা। নামকও আছে টিভি চলে, যে যার মতো গল্প করে যায়। এতে নাকি দুপুরগুলো হুসহুসিয়ে কাটে। টানা বারান্দার প্রায় শেষ প্রান্তে নিজের ঘরখানায় সুজাতাকে এনে বসালো বিথি। ছোট্ট ঘর, মেরে কেটে 10x10। তার মধ্যেই একটা সিঙ্গেল বেড খাট, ছোট আলনা, মেটে আলমারি, এক সেট টেবিল চেয়ার, খুদে টিভি স্ট্যান্ড, দেওয়ালে আয়না, দরজার ধারে ছোট টুলে জলের কুঞ্জ। এত জিনিস ঢুকলো কি করে এখানে? লাগোয়া একটি বাথরুমও আছে। আয়তনে ঘরের সঙ্গে মানানসই। শাওয়ার প্রায় কমোডের উপরই ঝুলছে। পলকের জন্য মিথির শ্বশুর বাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে। প্রাচীন বাড়ির একটা অংশে থাকতো বটে, কিন্তু কি বিশাল বিশাল ঘর। কত বছর আগে গিয়েছিল সুজাতা, তবু এখনো মনে গেঁথে আছে। কি এমন হলো যাতে ঠাই নাড়া হয়ে বৃদ্ধাশ্রমের এই খুপড়িতে এসে মাথা গুঁজতে হলো বিথিকে? প্রশ্নটা জিভে এসেই গিয়েছিল। তার আগেই মিথি জিজ্ঞেস করল, কি রে, চা খাবি তো এখন? সুজাতা একটু আমতা আমতা করল। তোদের তোদের লোকজনেরা বিশ্রাম করছে তো। তো ঘরেই বানাবো, ইলেকট্রিক কেটলি আছে। বানা তাহলে, কিন্তু আমি চিনি দুধ খাই না। আমিও না। খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলিখানা বার করলো বিথি। বোর্ডে প্লাগ গুঁজে আন্দাজ মতো জল ছড়িয়ে দিয়ে বলল, তোকেও কি সুগারে ধরেছে আমার মতো? না রে, মুঠিয়ে যাচ্ছি তো। বিছানায় বসলো সুজাতা। আর দুধটা না খেলে অম্বলও কম হয়। ভালোই করেছিস, চাই তো আসল, দুধ চিনি তো বাহুল্য। মিথি মুচকি হাসল। আমার যেমন এই ঘরটুকুতেই গুলিয়ে যায়। ভবানীপুরের বাড়ির এত এত জায়গাকে এখন বাড়তি বলে মনে হয়। কিছু যেন গোপন করছে বিথি। সন্দিগ্ধ স্বরে সুজাতা বলল, সেই জন্যই বুঝি চলে এসেছিস। মিথি জবাব দিল না। জল ফুটে গিয়েছে। দেওয়ালের এক থেকে চা পাতা পারতে পারতে আনমনে বলল বিথি, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো বল? তা প্রায় 16 বছর তো হলো। সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলি, বেশিক্ষণ থাকলি না। তখনই বোধ হয় তোর পরের অসুখটা। তার 4 মাস পরেই তো নিজের মানুষটি চলে গেল। মিথি ফোঁস করে একটা শ্বাস ফেলল। ভীষণ ভেঙে পড়েছিলাম। শোনো তখন সবে চাকরিতে ঢুকেছে, রাজা হায়ার সেকেন্ডারি দেবে। 11 বছর আগে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যাওয়া তার নিজের মানুষটিকে
যেন ঝলক দেখতে পেল সুজাতা। ব্যাংকের ব্যস্ত অফিসার, রিটায়ারমেন্টটা যেন মানতেই পারল না। কি অদ্ভুত এক ছটপটানিতে মুগ্ধ সারাক্ষণ। বছর ঘুরতে না ঘুরতে মৃত্যু এসে সব চাঞ্চল্য ঘুচিয়ে দিল। তখন যে সুজাতার মনের উপর দিয়ে কি ঝড় গিয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস। এখনো কি থিতিয়েছে পুরোপুরি? যেন বিধিকে নয়, যেন নিজেকে শুনিয়েই সুজাতা বলল, জানি রে, সহেলিদের মুখে শুনেছি তুই কারোর সঙ্গে মিশছিস না, কোথাও যেতিস না। ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না তখন। সারাদিন শুধু শুয়ে শুয়ে কাটাতাম, কেমন জবুথবু মেরে গিয়েছিলাম। আমাকে চাঙ্গা করবার জন্য শোনো বোধহয় তাড়াতাড়ি বিয়েটাও সেরে ফেলল। সুজাতাকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে ম্লান হাসল বিথি। কিন্তু কি লাভ হলো? সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিঠে মানুষ করতে চাইলাম, তাই আর কি হয়? সে এখনকার মেয়ে, সে মানবে কেন? হঠাৎ একদিন শুনলাম, জানিস, ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি। তখন বুঝিনি, ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি। এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতেই অতিষ্ঠ হয়ে তারা পালিয়েছে। কাপে চুমুক দিয়ে চাটা কেন বিস্বাদ ঠেকল সুজাতার। বাবুনা রোমার সঙ্গে তার সম্পর্কটা অবিকল এই ধরনের নয় ঠিকই, তবে বাবুনের বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছিল অনেকটা তো সেই কারণেই। বাবুনের বউ তার সঙ্গী হবে, তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে। চাকরি করা মেয়েকে বাবুন নিজে পছন্দ করে বিয়ে করল। সুজাতা যে একা সেই একাই। এখনো কি সে রুমাকে মন থেকে মানতে পেরেছে? মাঝখান থেকে সে বনে গিয়েছে বাবুনা রুমার সংসারের পাহারাদার। মনোবেদনা গোপন রেখে সুজাতা আলগোছে প্রশ্ন করল, তোর বড় ছেলে সে কি এখনো দিল্লিতে? না, আরো দূরে, দুবাই চলে গিয়েছে। আর ছোটটার কি খবর? এখানেই আছে, চাকরি বাকরি করছে। বিয়ে দিয়েছিস তো? আমি আর দেওয়া দেইতে ছিলাম না, নিজেরাই করেছে। মিথি খালি কাপ দুখানা রাখলো টেবিলে। কি যেন ভাবতে ভাবতে চিটের পর্দা ঘেরা জানলায় গিয়ে দাঁড়িয়েছে। আপন মনে বলল, ঠিক করেছিলাম জানিস, এবার আর কোনো কিছুতেই না গলাবো না, যথাসম্ভব দূরে দূরে থাকবো। তাতেও কি স্বস্তি মিলল? কেন, অসুবিধে কি হলো? সংসারে ওটাই তো আয়রনি রে। তুই ভাববি এক, লোকে তোকে বুঝবে আর এক। মিথি পায়ে পায়ে খাটে ফিরল। সুজাতার মুখোমুখি বসে বলল, রাজার বউয়ের মনে হতে লাগলো। ওদেরকে আমি সহ্য করতে পারি না। নরম ভাবে কিছু বললে ভাবে প্যাঁচ কষছি, স্বর কড়া হলে তো কথাই নেই, দুজনে হুলুস্থুলু বাঁধিয়ে পাড়া মাথায় করবে। এমন একটা অবস্থায় দাঁড়ালো, শামুকের মতো খোলে গুটিয়ে থাকে। তখনই জানিস ভেবে দেখলাম, যত সামান্য সঞ্চয় তো আছে, ফ্যামিলি পেনশনও কিছু খারাপ পাই না, ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ হোমে চলে এলি। সহজে এন্ট্রি পাইনি, দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম। কপাল ভালো, হঠাৎ 2-3টে সিট একসঙ্গে খালি হয়ে গেল। ছেলে বউ আসতে দিল এখানে। প্রথমে খানিক গাই গুই করেছিল, লোকের কাছে মুখ দেখানো বলেও তো একটা কথা আছে না, তবে আমার জেদের সঙ্গে পেরে উঠল না। সুজাতা খানিক ভাববার চেষ্টা করল, সেও যদি এরকম চলে আসতে চায়, কি প্রতিক্রিয়া হবে ভাবুন রুমার? মাম্পি ভুতুমো কি মেনে নিতে পারবে? প্রস্তাবটা পেড়ে একবার পরখ করে দেখলে হয়। হঠাৎই সুজাতার গা শিরশির করে উঠল। কেন যে? যদি ওরা রাজি হয়ে যায়?
তাড়াতাড়ি বলে উঠল, তুই 6 মাস হলো এসেছিস, তাই না? না, একটু বেশি, 7 মাস। ওরা আসে দেখা করতে, ওই সময় সুযোগ পেলে। আমিও যাই। মায়া বলেও তো একটা ব্যাপার আছে না, সেটাকেই বা পুরোপুরি ঝেড়ে ফেলি কি করে? এই তো নাতির জন্য মন কেমন করছিল, সেই জন্য পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম। এখানে তাহলে খুব সুখে নেই? কথাটা বলতে পেরে সুজাতা যেন একটা গোপন স্বস্তি বোধ করল। পলকা ঠাট্টা সুরে বলল, মন তাহলে খারাপ হয়? অবশ্যই, আমি তো আর পাথরের মানুষ নই। আর মনও তার নিজের নিয়মেই চলে। কপালে এক গাছি চুল এসে পড়েছিল, আঙুল দিয়ে সরালো বিথি। ঈষৎ কেটো গলায় বলল, একটা সত্যি কথা শুনে রাখ, আমি এখানে মোটেই খারাপ নেই, কিন্তু ইচ্ছে মতন খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, গল্প গুজব করছি, প্রাণ চাইলে বেরিয়েও পড়ি এদিক ওদিক। কাজকর্ম যে করছি না তা নয়, সেই স্কুলের মতো দল জুটিয়ে এনে ফাংশন চলছে, কবিতা পাঠ, গান, যে যা পারে শোনায়। সামনের বার তো বসন্ত উৎসব হবে, তাছাড়া আলপনা দেওয়ার প্রতিযোগিতা, রান্নার কম্পিটিশন। এখন তো প্ল্যান করছি পাশের বস্তির ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাবো। এবার হাসি পেয়ে গেল সুজাতার। খানিক ব্যঙ্গের সুরে বলল, বুঝেছি। মিথি চমকে তাকালো, কি কি বুঝেছিস? এইসব 7-17 নিয়ে নিজেদেরকে একটু ব্যস্ত রাখিস, যাতে মনের কষ্টটা কম হয়। আমিও প্রথম প্রথম তাই ভাবতাম রে, এখন বুঝি এটা অন্য কিছু। কি রকম? এই যেমন আমার জীবনটা তুই ভাব, বিয়ের পর থেকে বর আর 2টো ছেলে ছাড়া আমার তো কোনো জগতই ছিল না। বর অবশ্য ততটা নয় যতটা 2 ছেলে। তাদের পড়াশুনো, তাদের কেরিয়ার, তাদের যাতে ব্রাইট ফিউচার হয়, তাই নিয়ে ভাবনা চিন্তা। এতেই তো গড়িয়ে গেল 20-25টা বছর। তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউই আমার আঁচলে নেই, ডানা মেলে যে যার মতো উড়ছে। তখন আমার আর কিচ্ছু করবার নেই, জীবনটা বিলকুল ফাঁকা। তাই বোধ হয় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়ছিলাম, জোর করে। সোনুটা ঠোকর দিয়ে আমায় বুঝিয়ে দিল, তুমি মা হতে পারো, কিন্তু আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী। সেটা এমনই মজ্জায় মিশে গেল, রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না। মিথি একটু দম নিল। এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই, প্রশান্ত ঘোষালের বউ নই, এর বাইরেও একটা বিথিকা ছিল, যাকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সেই বিথিকাটাই এখন এই শান্তির নীড়ে বাস করতে এসেছে। যতদিন শরীর সক্ষম থাকবে, কিংবা এখানকার দীপালিতি রত্নাদিদের মতো ভীমরতি ধরবে না, ততদিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচুক। সুজাতা আচ্ছন্নের মতো শুনছিল, অস্ফুটে বলল, তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্যই বুঝি আমাকে ডাকলি? না রে, ঠিক তা নয়। মাঝে মাঝে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো, তারা কে কেমন আছে জানতে ইচ্ছে করে। মিথি নির্মল হাসল। তুই নিশ্চয়ই খারাপ নেই, চাকরি বাকরি করতিস, নিজের একটা পৃথিবী ছিল, ছেলেও তো শুনি খুব বুঝদার। মুখটা চিনচিন করে উঠল সুজাতার। সত্যি কি তার কোনো আলাদা ভুবন ছিল, আছে? ঘরোয়া গৃহবধূ মিথির সঙ্গে তার যাপিত জীবনে কতটুকুই বা তফাৎ। বাবুন রুমা যথেষ্ট ভদ্রশালীন, মাকে খুব অযত্ন করে না, কিন্তু তাতে কি সুজাতার অবস্থানে কিছু অদল বদল ঘটছে? এই যে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ড দুকদুক করে উঠছে,
অজান্তেই ঘড়ির কাঁটায় চোখ চলে যাচ্ছে বারবার। এটা কার উৎকণ্ঠা? মাম্পি প্রথমের ঠাম্মার, রুমার শাশুড়ির, বাবনের মায়ের? অন্তত সুজাতার যে নয়, এ তো অলপ করেই বলতে পারে সুজাতা। অঘ্রাণের দুপুর কখন বিকেলে মিশে গিয়েছে। এক টানা বক বক করেই চলেছে বিথি। মুড়ি চানাচুর মেখে খাওয়ালো, শোনাচ্ছে শান্তি নীড়ের আরো অনেকের গল্প। এই বোর্ডার ওই বোর্ডার, এই দিদি সেই দিদি। ছেলে মেয়ে আসে না বলে কে সারাদিন গুমনে গুমনে কাঁদে, কে কবিরাজি কাটলেট কিনে এনে লুকিয়ে লুকিয়ে খায়, কে যেন দিবারাত্র পুজো আর্চা নিয়ে পড়ে আছে, কারা যেন দল বেঁধে সিনেমা দেখতে যায়। কত গল্পই না বলছে রসিয়ে রসিয়ে। কিছু শুনছিল সুজাতা, কিছু শুনছিল না। কেবলই তার মনে হচ্ছিল, না এলেই বুঝি ভালো হতো, না এলেই তো ভালো হতো।